খাতা খুললেও বেশিরভাগ আসনেই তাদের কি জামানত বাজেয়াপ্ত? বিধানসভা ভোটে সেই টাকার অঙ্ক 10,000 টাকা। জামানত বাজেয়াপ্ত হলে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। বামেরা আশা করেছিল উত্তরপাড়া থেকে তারা আসনটি দখল নিতে পারবে মীনাক্ষীর হাত ধরে। তৃণমূল যে চলে গেছে আবার কি ফিরে আসবে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। বাংলায় লাল পতাকা উড়বে এই আশা ভরসা নিয়ে আলিমুদ্দিন তারা পথে নেমেছিল। খাতা খুললেও বেশিরভাগ আসনেই তাদের কি জামানত বাজেয়াপ্ত। রক্ষা করতে পেরেছিলেন দীপশিতা, কলতান, মীনাক্ষীরা। কারণ করণদিঘি থেকে রানীনগর যে সমস্ত আসনে বামেরা আশাবাদী ছিল সেগুলোর ফলাফলই বা কেমন ছিল সম্পূর্ণ তুলে ধরব আজকের এই ভিডিওতে। তরুণ ব্রিগেডের হাত ধরে খরা কাটবে এই আশাতেই গত 3টি নির্বাচনে তারুণ্যে ভরসা রেখেছিল বামেরা। দলের প্রথম সারির সব তরুণ মুখকেই কম বেশি প্রার্থী করা হয়েছিল, কিন্তু এবারেও সেই তথাকথিত তরুণদের কারোর বিধানসভায় যাওয়া হচ্ছে না। এমনকি বামেদের তরুণদের মধ্যে অনেকেরই জামানত বাঁচাতে পারেনি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট ভোট যত পড়েছে তার 1/6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত থাকে। অর্থাৎ মোট ভোটের 16.66% কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। আসলে প্রার্থী হতে গেলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ডিপোজিট মানি জমা রাখতে হয়। বিধানসভা ভোটে সেই টাকার অঙ্ক 10,000 টাকা। জামানত বাজেয়াপ্ত হলে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। কিন্তু বাংলায় বামেরা শূন্য গেরো তো কাটিয়েছে, কিন্তু রাজ্যে বামেদের শূন্যের গেরো কাটলেও সেটা এমন একজনের হাত ধরে কেটেছে, সেই মোস্তাফিজুর রানা। বাম মহলে মীনাক্ষী বা দীপশিতার মতো জনপ্রিয় ছিলেন না। মোস্তাফিজুর দমকল থেকে 1,77,000 ভোট পেয়েছেন। মোট ভোটের 41%। অন্য সিপিএম প্রার্থীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন জলঙ্গির ইয়ানুস আলী সরকার, প্রায় 27% ভোট পেয়েছেন। খড়গ্রামে বাম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা পেয়েছেন 41%, মানে 41,000 ভোট তৃতীয়। জামানত বাজিয়ে রানীনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন, করণদিঘি সিপিএম প্রার্থী হাজি সাহাবুদ্দিন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছিলেন। তার মোট ভোট 40,000-এর কম, তবে সামান্য ব্যবধানে জামানত বাঁচিয়েছেন সাহাবুদ্দিন, হেরেছে 50,000-এরও বেশি ভোটে। বামেদের অন্য হেভিওয়েটের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য 40,000 ভোট পেয়েছেন। মোট ভোটের প্রায় 17.81%, অর্থাৎ অল্পের জন্য জামানত বাঁচিয়ে ফেলেছেন তিনি। সে তুলনায় উত্তরপাড়ায় ভালো লড়াই করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ত্রিমুখী লড়াইয়ে প্রায় 50,000 ভোট পেয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট প্রায় 25%। জামানত বাঁচিয়েছেন দীপশিতা ধর। দমদম উত্তর কেন্দ্রে তিনি 17.21% ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট 28,000-এর বেশি। পানিহাটিতে বহু চর্চিত প্রার্থী কলতান জামানত রক্ষা করতে পারেনি। তিনি মোট ভোটে 23,000 ভোট পেয়েছেন, শতাংশের বিচারে 13.73। বরানগরের সায়নদীপ মিত্র জামানত বাজেয়াপ্ত হয়েছে, তিনি মোট ভোটের 11% ভোট পেয়েছেন। রাজারহাট নিউ টাউনে বাম প্রার্থী সপ্তর্ষি দেবও জামানত বাঁচাতে পারেনি, তিনি 32,000 ভোট পেয়েছেন, মোট ভোটের 12.77%। এর বাইরে রাজ্যের প্রায় সব আসনেই জামানত গিয়েছে বামেদের। বামেরা আশাবাদী ছিল, বামেরা আশা করেছিল উত্তরপাড়া থেকে তারা আসনটি দখল নিতে পারবে মীনাক্ষীর হাত ধরে। তারা নজর রেখেছিল দমদম উত্তরের দিকে। দীপশিতা হয়তো সেই আসনটাকে ছিনিয়ে নিতে পারবে। রাজারহাটে সপ্তর্ষি দেব রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র। সেই সপ্তর্ষি দেব
তিনি জিততে পারেনি বরানগর বিধানসভা কেন্দ্রে সায়নদীপ মিত্র লড়াই দিয়েছিলেন, কিন্তু মানুষ ভরসা রাখতে পারেনি। বামেদের ওপর কোনোভাবেই ভরসা তারা রাখতে পারেনি। বামেদের ভোট শতাংশ বেড়েছে, নির্ভুলভাবে বেড়েছে, কিন্তু সেই নির্ভুলভাবে বাড়া শতাংশ ভোট জামানত বাজেয়াপ্ত থেকে আটকাতে পারেনি। আলিমুদ্দিন অনেক অঙ্ক কষেছিল প্রথম দফায় 152 আসনে তারা কটা আসন পেতে পারে। আলিমুদ্দিন দ্বিতীয় দফা 29শে এপ্রিল তারা আশাবাদী ছিল দক্ষিণবঙ্গে কিছু আসন তারা ছিনিয়ে নিতে পারবে, কিন্তু পারেনি। তারা যেটা করেছে এক্ষেত্রে বলা যায় নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। কেমন পরের যাত্রাভঙ্গ সেটা অবশ্যই বলবো। তবে বামেরা তারা যে আশাবাদী ছিল এবার তারা ভোটে অন্তত দাঁত ফোটাতে পারবে, কিন্তু দাঁত ফোটাতে কতটা পেরেছে আসন সংখ্যায় পরিষ্কার হয়ে গেছে। তবে বামফ্রন্ট যে জোট, সেই জোটে আরও যারা শরিক ছিল আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং সর্বোপরি আইএসএফ তো তারা খাতা খুলেছিল 2021-এ বামেরা খাতা খুলতে পারেনি, কিন্তু 26-এ তারা খাতা খুলেছে। কিন্তু প্রশ্ন সবথেকে বড়, বামেদের এই একটি আসন তারা আগামী 5 বছর বিধানসভায় টিকিয়ে রাখতে পারবেন তো? আবার মাঝপথে সেই বাইরন বিশ্বাসের মতো বিক্রি হয়ে যাবে না তো? এই প্রশ্নও কিন্তু থাকছে বাংলার মানুষের। কারণ বামেদের একটা জায়গা থেকে তাদের প্রার্থীকে জয়ী করেছে, সেখানকার মানুষ তাকে আশীর্বাদ করেছে, কিন্তু বাইরন বিশ্বাস হয়ে যাবেন না তো? এদিকে হুমায়ুন কবির তিনি 2টি আসন কিন্তু জিতেছেন, এক হচ্ছে নওদা, দ্বিতীয় হচ্ছে রেজিনগর। 2টি আসনেই তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ, স্ট্রিং অপারেশন, বিজেপির সাথে সেটিং, অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ। ভোটের দিনকে হুমায়ুন কবিরের সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া, কিন্তু মানুষ 2টো আসনেই তাকে জয়ী করেছে। সেখানে বামেদেরকে জয়ী করেনি। বামেদেরকে এখনো মানুষ সেই অর্থে বিশ্বাস করতে পারছে না, কারণ গত 34 বছরে বাম সরকারের শেষের যে 5 বছর 2007 থেকে 2011 পর্যন্ত এ রাজ্যে বামেদের সেই অত্যাচার আজও মানুষ ভুলতে পারছে না। কারণ নন্দীগ্রাম, নেতাইয়ের মতো যে ঘটনা, সাঁইবাড়ির সেই গণহত্যা আজও মানুষের গায়ের লোম খাড়া করে দেয়। তাই বামেরা কবে ফিরবে সেটা নিয়ে এখন হাজার প্রশ্ন। তবে অবশ্যই কথা বলা যায়, এবার লড়াই কিন্তু বিজেপি বনাম বামেদের। তৃণমূল কংগ্রেস আগামী দিনে কোথায় থাকবে সেটা কেউ জানে না, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে, যে যায় চলে আসে না ফিরে। 77-এ কংগ্রেস চলে যাবার পর তারপর থেকে আর কংগ্রেস ফেরেনি। তারপরে সিপিএম 34 বছর রাজত্ব করেছে, তারা যে চলে গেছে তারা শূন্য হয়ে গিয়েছিল। কংগ্রেস বাংলায় শূন্য হয়ে গিয়েছিল, এবার তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে। তবে মাঝে বলে রাখি, অবশ্যই কংগ্রেসও খাতা খুলেছে, তারাও রাজ্য বিধানসভায় পা রাখছে। গত 2021-এ বাম এবং কংগ্রেস তারা জোট করে একেবারে শূন্য হয়ে গিয়েছিল। তাই এবার কংগ্রেস একা লড়াই করে অন্ততপক্ষে বিধানসভার যে শূন্য যে লজ্জা, সেই শূন্য গেরোর লজ্জা কাটিয়ে তারা বিধানসভায় যাচ্ছে। হোক না তাতে বহরমপুরে অধীর চৌধুরী হেরে গিয়েছে, কিন্তু কংগ্রেসের প্রার্থী জিতেছে। কিন্তু যে প্রসঙ্গটা উঠে আসছিল যে দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে যায় চলে আসে না ফিরে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস আসবে কি আসবে না সেটা মানুষের ওপরে নির্ভর করছে। কারণ গত 15 বছরের তাদের সরকারের যে ঔদ্ধত্যতা, তাদের সরকারের কর্মীদের তাদের যে ঔদ্ধতা, সেটা বাংলার মানুষ দেখেছে। আর বাংলার মানুষ দেখেছে তারা সাহস করে কোনোদিন কিছু বলতে পারেনি, এবং সাহস করে যারা বলেছে
তাদের বিরুদ্ধে একটা দুটো নয়, মামলার পাহাড় জমে গিয়েছে। প্রতিটা টিভি চ্যানেল, প্রতিটা ইউটিউবারের ওপরে নজর রেখেছিল নবান্ন থেকে। সরকারের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে মামলা অবধারিত। এরকম অনেক ইউটিউবার আছে, আমরাও হুমকির ফোন পেয়েছিলাম, কিন্তু আজ আর সেই হুমকি আসবে না। নিশ্চিতভাবে সেই হুমকির আসবে না। কোনো ধমকানো চমকানো হবে না যে তোমরা এই ধরনের ভিডিও করতে পারবে না, তোমরা এই ধরনের কথা বলতে পারবে না। আজ আর সেই হুমকি আসবে না, কারণ রাজ্যের পরিবর্তন ঘটেছে, নতুন সরকার এসছে। নতুন সরকারের ওপর বাংলার মানুষের অনেক আশা, অনেক ভরসা রয়েছে। বাংলায় শিল্প হবে, বাংলায় কর্মসংস্থান হবে, বাংলায় বেকার যুবকরা আর থাকবে না, বাংলায় নারীর সুরক্ষা সুনিশ্চিত হবে, বাংলার স্বাস্থ্য ঢেলে সাজানো হবে, সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্কুলগুলো আবার যেন প্রাণ ফিরে পাবে, এই আশাতেই রয়েছে বাংলার মানুষ। তবে তৃণমূল যে চলে গেছে, আবার কি ফিরে আসবে, এই প্রশ্ন আপনাদের কাছে রইল। অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না।